কন্যাডুবি পুকুরের গা দিয়ে মেঠো পথটা ধরে হেঁটে আসছে সুরেন্দ্র। পূর্ণিমার চাঁদটা নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে যেন নিজের সর্বস্ব জ্যোৎস্না ঢেলে দিচ্ছে পুকুরের জলে। মৃদুমন্দ হাওয়ায় দুলে উঠছে পুকুর পাড়ের গাছগুলোর পাতা। নিস্তব্ধ পরিবেশে সুরেন্দ্রর কানে ভেসে আসলো একটি মেয়ে কণ্ঠের গুনগুন করে গানের আওয়াজ। সুরেন্দ্র লক্ষ্য করল পুকুরের অন্তিম সিঁড়িতে বসে আছে টুকটুকে লাল শাড়ি পরা অপরূপা এক সুন্দরী মেয়ে। পুকুরের জলে সে দুটি পা ডুবিয়ে গুনগুন করে আপন মনে গান গাইছে। তার দেহের লাবণ্য যেন ভরা পূর্ণিমার চাঁদের সৌন্দর্যকেও হার মানিয়ে দিচ্ছে। কি অপরূপ তার চুলের বাহার! কাজল কালো চোখে বৃষ্টি মেলে সে তাকালো সুরেন্দ্রর দিকে। এই অসামান্য রূপবতী মেয়েকে সমগ্র লক্ষ্মীপুর গ্রামে সুরেন্দ্র আগে কখনো দেখেনি। মনোমুগ্ধকর দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সে দৃষ্টিগোচর হয়ে যায় তা টের পেল না সুরেন্দ্র। এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খুঁজে না পেয়ে ক্লান্ত পায়ে বাড়ি ফেরে সুরেন্দ্র। সেই রাতে কন্যাডুবির পাড়ে দেখা সুন্দরীকে সে কিছুতেই ভুলতে পারে না। গ্রামের কম বেশি সকল মানুষজনদেরই মুখ তার চেনা, কিন্তু এই মুখ সে আগে কখনো দেখেছে বলে তো মনে হয় না। পরের দিন সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাব করছে, ঠিক সেই সময় কল্যাণী হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয় সুরেন্দ্রের দোরগোড়ায়। সুরেন্দ্রদা, শীঘ্রই চলো আমার সাথে। সুরেন্দ্র খানিক রাগী মেজাজে উত্তর দিল কল্যাণীকে। তোর কি চাই বলতো? এখন যা তো এখান থেকে, অসময় আমায় বিরক্ত করতে আসিস না, যা। ওই কন্যাডুবি পুকুরে একটা সুন্দরী মেয়েকে বসে গান গাইতে দেখা গেছে একটু আগে। তুমি একবার চলো না সেখানে। তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হলো শুনি? হ্যাঁ, আরে হয়তো কেউ ঘুরতে ঘুরতেই এসে গেছে এই গ্রামে, আমাদের এই কন্যাডুবি পুকুর সম্পর্কে হয়তো জানে না কিছু। যা, তাকে গিয়ে বারণ করে দে, ওই পুকুর পাড়ে আর যেন না যায়, ব্যাস। মাথা নিচু করে চলে যায় কল্যাণী। সন্ধে ঘনিয়ে এসেছে গোটা গ্রামে। সন্ধ্যের পর কল্যাণীর ওই পুকুর পাড়ের দিকে যাওয়ার সাহস নেই, তাই সে সুরেন্দ্রর কথা না শুনে সোজা তার ঘরে চলে যায়। দরিদ্র দিনমজুরের মেয়ে কল্যাণী, শ্যামলা গরনে দেখতে শুনতে মন্দ নয়। তাকে সুরেন্দ্র বিয়ে করবে, এ যেন তার কাছে স্বপ্ন। মাঝে মাঝে তার মনে হয় সে যেন স্বপ্ন দেখছে, কিন্তু না, এ তার স্বপ্ন নয়, এটাই বাস্তব। সুরেন্দ্র কল্যাণীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটাই বাস্তব। এখন কল্যাণীর চোখে শুধু একটাই স্বপ্ন, সে হবে জমিদার বংশের বউ। 29 পেরিয়ে আজ 30-এ পড়ল কল্যাণী। সুরেন্দ্র কল্যাণীকে আশ্বাস দিয়েছে যে সে তাকে বিয়ে করবে। এরপর কল্যাণীর বাড়ি থেকেও আর কোনো ছেলে দেখা হয়নি তার জন্য। তাই আর অপেক্ষা না করে কল্যাণীর বাবা তারকবাবু কল্যাণীর 30তম জন্মদিনে গিয়ে হাজির হয় সুরেন্দ্রের কাছে। বাবা সুরেন্দ্র, কল্যাণীর আজ 30তম জন্মদিন। এবার তোমার সম্মতিতে তোমাদের 4 হাত এক করে দিতে পারলেই আমার শান্তি। আমারও বয়স বাড়ছে, তোমার মাকে বলে বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলি। হ্যাঁ, কি করে ভাবলেন একটা দিনমজুর হয়ে জমিদার বংশের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দেবেন? হ্যাঁ, বামুন হয়ে মাটি আঁকড়ে বসে থাকুন। হ্যাঁ, কখনো আকাশে চাঁদ ছোঁয়ার কথা ভাববেন না। কল্যাণী এতদিন আমার ভোগের বস্তু ছিল, ভালোবাসা নয়। হে কি বলছো তুমি বাবা? তোমার হাতে পায়ে ধরি বাবা, মেয়েটাকে এইভাবে মেরে ফেলো না তুমি। তুমি এমন করলে ওর যে বাঁচার জন্য আর কোনো পথ খোলা থাকবে না বাবা। মেয়েটাকে মেরে ফেলো না তুমি এইভাবে। আপনার মেয়ে আমার যোগ্য না বুঝেছেন, বরং সেই সুন্দরী এই বাড়ির যোগ্য বউ, যাকে আমি শহর থেকে ফেরার পথে কন্যাডুবি পুকুর পাড়ে দেখেছি। শুধু আমি না, অনেকেই তাকে দেখেছে। হয়তো গ্রামে ঘুরতে এসেছে। আমি মেয়েটার বাড়ির লোকের সাথে কথা বলে এই মাসেই ওকে বিয়ে করব। ঠিক আছে, যান যান, কথাটা আপনার মেয়েকে গিয়ে জানিয়ে দিন। কয়েক বছর ধরে চোখে স্বপ্নের জাল বুনে রেখেছিল কল্যাণী। সে সুরেন্দ্রর সহধর্মিণী হবে,
সুরেন্দ্র আর কল্যাণীর সম্পর্কটা গ্রামে কারুর জানতে আর বাকি ছিল না। গর্ভে বুক ভরে যেত কল্যাণীর বাবার। সারা গ্রামে সে বলে বেড়াতো, আমার মেয়ে জমিদার বংশের বউ হবে, দেখবে আমার তখন খুশির অন্তই থাকবে না। গ্রামবাসীরাও কল্যাণীর বাবাকে মস্করা করে বলতো, দেখো বাপু, বিয়ে দিতে মেয়ের আবার বয়স 30 না পার করিয়ে ফেলো। কল্যাণীর বাবা ফিরে আসে। বাড়ির দাওয়াতে বসে খুশি মনে অপেক্ষা করছিল কল্যাণী। কখন তার বাবা এসে তাকে বিয়ের শুভ দিনের কথাটা জানাবে। আর যেন তর সইছে না তার। খুশি খুশি মনে প্রতীক্ষিত কল্যাণীর মাও। এমন সময় কল্যাণীর বাবা মুখে একরাশ হতাশা আর ব্যর্থতা নিয়ে বাড়ি ফেরে। কল্যাণী কিছু বলার আগেই ওর বাবা কাঁদো কাঁদো কণ্ঠে কল্যাণীকে বলে, ওকে ওকে ভুলে যা মা, ওকে তুই ভুলে যা। বামন হয়ে আমাদের চাঁদ ধরা যে মানা রে মা। এসব তুমি কি বলছো বাবা? তোমার চোখে জল কেন? ও তোকে বিয়ে করতে চায় না রে মা, ও যে অন্য কাউকে। নিস্তব্ধ চোখ আর মনের ভিতরটা দমকা ঝড়ে উথাল পাথাল করছে কল্যাণীর মায়ের। বসে বসে কাঁদছে কল্যাণী। ওর বাবাও একদম নিশ্চুপ হয়ে গেছে। কাঁদো কাঁদো স্বরে কল্যাণীর মা কল্যাণীর বাবাকে বলে, রাত হয়েছে, চলো মেয়েটাকে কন্যাডুবিতে দিয়ে আসি। সেই রাতেই কন্যাডুবি পুকুরে আত্মঘাতী হয় কল্যাণী। এটাই এই গ্রামের কড়া নিয়ম। এই নিয়মই যে চলে আসছে জমিদার প্রতাপ সিংহের আমল থেকে। গ্রামের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত মেয়ে কুমারী থাকতে পারবে। 30-এ এসেও যদি কোনো ছেলে তাকে বধূরূপে স্বীকৃতি না দেয়, তাহলে তাকে অলক্ষ্মী রূপে চিহ্নিত করা হয় এবং 30তম জন্মদিনের রাতে 12টা বাজার পর কন্যাডুবি পুকুরে গিয়ে পুকুরের জলে ডুবে শ্বাসরোধ করে আত্মসমর্পণ করতে হয়। নিজের মা বাবা ওই মেয়েদের দুটো হাত এবং পা বেঁধে পুকুরে ভাসিয়ে দেয় জীবন্ত মেয়েকে। প্রতাপ সিংহের আমল থেকে এই নিয়মের অন্যথা হয়নি কখনো। সেই থেকেই এই পুকুরের নাম হয়েছে কন্যাডুবি পুকুর। বহু তরুণীর মৃত্যু হয়েছে এই পুকুরে এবং মৃত্যুর পর দেহ তুলে তা পুঁতে দেওয়া হয় পুকুরের গা লাগানো গহীন জঙ্গলে। মাঝে মধ্যেই গভীর রাতে এসে পুকুর পাড় থেকে মহিলা কণ্ঠের গুনগুন করে গানের শব্দ শুনতে পায়। বুক ভরা কান্না নিয়ে মা বাবা কল্যাণীর হাত পা বেঁধে দিয়ে আসে সেই কন্যাডুবি পুকুরে। স্বপ্নে ভরা দুটো চোখ চিরকালের মতন বুজে গেল কল্যাণীর। যুগের পর যুগ ধরে চলে যেতে না চাওয়া শত শত মেয়ে এইভাবেই অকালে চলে গেছে পরলোকে। পুকুর পাড়ের পাশের সুবিশাল অশ্বত্থ গাছটার নিচে হেলান দিয়ে বসে স্থির দৃষ্টিতে একটু একটু করে মেয়ের চলে যাওয়া দেখছে কল্যাণীর মা। জলের মধ্যে ছটফটানি শব্দ, আর সেই শব্দের মাঝে গুমট হয়ে থাকার স্বরে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল কল্যাণীর মা জয়া দেবী। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। বংশ জলে ছাড়কার হবে তোর। তোর জমিদারগিরি একেবারে ঘুচে যাবে। কথাগুলো বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে নুইয়ে পড়ল জয়া দেবী। তাকে বুকে আগলে সামলালেন কল্যাণীর বাবা। একদিন জমিদার সুরেন্দ্র রাতের খাওয়া দাওয়া সেরে সেই কন্যাডুবি পুকুর আসতেই আবারও দেখল সেই মেয়েকে। পুকুরের দিকে মুখ করে বসে আবারও গুনগুন সুরে গান গাইছে মেয়েটা। এমনিতেই এত সুন্দরী একজন নারী, তার উপর এমন সুমধুর কণ্ঠের অধিকারিণী। তাই আলাপ করার লোভটা আর সম্বরণ করতে পারল না সুরেন্দ্র। এই যে শুনছো? এক ডাকে পেছন ফিরে তাকালো সে সুরেন্দ্রের দিকে। ভগবান এত নিখুঁতভাবে যে কাউকে তৈরি করতে পারে তা যেন এই প্রথম দেখছে সুরেন্দ্র। রূপের ডালি নিয়ে আস্তে আস্তে মেয়েটা এগিয়ে আসলো সুরেন্দ্রের দিকে। লজ্জাজনক ভঙ্গিমা সে তাকিয়ে বলল, আমায় ডাকছেন? আপনাকেই ডাকছি। কোথায় বাড়ি আপনার? এখানে কি কারণে এসেছেন জানতে পারি কি? আসলে আমার পিস্তুত দিদির বাড়ি এই গ্রামে, তাই মাস দুয়েকের জন্য এখানে ঘুরতে আসা। তা বেশ করেছেন, পারলে আরও বেশ কিছুদিন থেকে যেতে পারেন তো। এই এত কথা বলেছি, দেখেছেন আমার নামটাই বলা হয়নি আপনাকে, আর আপনারটাও তো জানা হয়নি। আমার নাম মালতী, আর আপনি তো সুরেন্দ্র। এই তল্লাটটি জমিদার বংশের এখনো অবধি একমাত্র বংশধর।
কি তাই তো? এত কিছু আপনি জানলেন কি করে? জমিদার বংশের একমাত্র রক্ষাকর্তা আপনি। আপনাকে কে চেনেন না বলুন তো? সত্যি আপনার গানের গলা খুব ভালো। এসব কথাবার্তা চলতেই থাকে, আর চলতে থাকে ওদের দুজনের হাসি ঠাট্টাও। আজও সেদিনের মতো পূর্ণিমার ছাঁদখানা আকাশে ঝলমল করছে। একদিনের আলাপেই বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল মালতী আর সুরেন্দ্র। পরদিন মালতী সুরেন্দ্রকে দেখা করতে বলে আবারও এই একই জায়গায়। কথা মতো সুরেন্দ্র চলে আসে পরদিন সকালে যথাস্থানে। এসে দেখে মালতী বসে রয়েছে আনমনা হয়ে, আর তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। সুরেন্দ্র তার কাঁধে হাত রেখে বলে, এই কি মালতী, তোমার চোখে জল কেন? না না, ও কিছু না। না না, কিছু তো একটা হয়েছে। দেখো, আমার থেকে কিছু লুকিয়ে রেখো না মালতী, আমাকে বলো কি হয়েছে। আচ্ছা সুরেন্দ্র, আমাকে একটা কথা বলবে? তোমাদের এই কঠোর নিয়ম কি কোনোদিনও বন্ধ হওয়ার নয়? কোন নিয়মের কথা বলছো মালতী? এই কন্যাডুবির কথা কি? হ্যাঁ, কন্যাডুবির কথাই আমি বলছি। কেন এমন নিষ্ঠুর নিয়ম করেছো তোমরা, যার কারণে প্রাণ চলে যায় অসহায় হাজারো মেয়েদের? একটা কাজের কাজ করে গেছেন আমার পূর্বপুরুষ। শোনো তবে, এমন নিয়ম চালু করার কারণটা কি? আমার পূর্বপুরুষ জমিদার শ্রী প্রতাপ সিংহের আমলে এই নিয়ম চালু হয়। তিনি মনে করত ৩০ বছরের অবিবাহিত যুবতী গ্রামে থাকা মানে গ্রামের অলক্ষ্মীর বাসে ভরে যাওয়া। পরিবার তথা গ্রামের বোঝা হয়ে যায় এমন ধরনের মেয়েগুলো। তাদের যৌবনের আগুন নেভাতে বহু পরপুরুষের সংসার তছনছ হয়ে যায়। তাই প্রতাপ সিংহ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তারপর থেকে আমাদের গ্রামে শান্তি শৃঙ্খলাও বজায় থাকে, বুঝলে? পাশ ফিরে তাকিয়ে সুরেন্দ্র দেখে মালতী নেই। হে কি, মালতী কোথায় গেল? মালতী, মালতী, আজব তো মেয়েটা। আমার পাশেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? আর ও চলে যাওয়ার সময় আমি টেরও পেলাম না। ভারী অদ্ভুত ব্যাপার তো। পরদিন আবারও সে যায় কন্যাডুবির পাড়ে এবং গিয়ে দেখে মালতী রয়েছে যথাস্থানে। হে কি মালতী, গতকাল আমায় না জানিয়ে হট করে চলে গিয়েছিলে কেন? আমাকে একবার জানিয়ে গেলেই তো হতো। আচ্ছা সুরেন্দ্র, কাল সবটা মিথ্যে কেন বললে আমাকে? সুরেন্দ্র বেশ ঘাবড়ে যায় এবার। সে আমতা আমতা করে বলে, কোনটা মিথ্যে? হ্যাঁ, কোন মিথ্যাটা বলেছি আমি? যাকে ছাড়ো সব কথা। আমি তোমায় একটা কথা বলতে এসেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার বউ হবে, জমিদার বাড়ির একমাত্র রূপবতী বউ। তোমার বাড়ির লোকের সাথে আমি একবার দেখা করতে চাই। আমার তো মা বাবা কেউ নেই সুরেন্দ্র। অনেক ছোট্টবেলায় তারা আমাকে ছেড়ে চলে গেছে। জানো সুরেন্দ্র, মা বাবার ভালোবাসা কি জিনিস তা সত্যি কোনোদিন অনুভব করিনি আমি। অনেক কুদৃষ্টি থেকে এতদিন নিজেকে বাঁচিয়ে রেখেছি আমি। আমি গরিব বাড়ির মেয়ে, আমি অনাথ। তুমি আমাকে বিয়ে করতে পারো না সুরেন্দ্র। আর হয়তো কোনোদিন আমাদের দেখা হবে না। আমি কালই ফিরে যাব আমার নিজের গ্রামে। সুরেন্দ্র মালতীকে বুকে টেনে নিয়ে বলে, আর কখনো ফিরে যাওয়ার কথা মুখেও আনবে না। আমি বিয়ে করতে চাই তোমাকে। বলো মালতী, বিয়ে করবে আমায়? মালতী অবাক হয়নি সুরেন্দ্রের কথায়, বরং ও এই কথাটারই জন্য অপেক্ষা করছিল। বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় মালতী। এ হতে পারে না বাবা, এ হতে পারে না। সুরেন্দ্র, তোমার সামনে এখন মহা বিপদ। যে মেয়ের কথা বলছো, সেই মেয়েকে তুমি বিয়ে করতে পারো না। এসব আপনি কি বলছেন? গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে আপনাকে ভীষণ শ্রদ্ধা করি আমি। তাই বিয়ের নিমন্ত্রণটা নিজের হাতে নিয়ে এসেছি আপনার কাছে। আর আপনি এমন সব কথা বলছেন কেন? কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় সুরেন্দ্রের পেছনের দিকে বড় বড় দৃষ্টিতে তাকায়, আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। মুখ দিয়ে রক্ত উঠে। কি অবাক করা তার এই মৃত্যু!
বেশ সুস্থ মানুষটা কথা বলতে বলতে এভাবে মুখে রক্ত উঠে মারা গেল। কিছুদিন পর বিশাল আয়োজনে বিয়ে হয় সুরেন্দ্র আর মালতীর। আশেপাশের গ্রামের মানুষজনও নিমন্ত্রণ ছিল সেদিন। কানাঘুষু শুনতে পাওয়া যায় অনাথ মেয়েটার কপাল ফিরল, এমন জমিদার বংশের ছেলে ওকে পছন্দ করে বিয়ে করল। অবশেষে এলো ওদের বাসর রাতের শুভক্ষণ। মুখে ঘুমটা ঢেকে মাথা নিচু করে বিছানায় বসে সে সুরেন্দ্রর জন্য অপেক্ষা করছে। সুরেন্দ্র এই কদিনে যেন বড্ড বেশি ভালোবেসে ফেলেছে মালতীকে। মালতীর নরম ব্যবহার আর আন্তরিকতা সুরেন্দ্রর মনকে নাড়া দিয়েছে ভীষণভাবে। বাসর রাতে সুরেন্দ্র পাশে এসে বসে মালতীর। ঘরে মৃদু আলো জ্বলছে। ঘরের চারপাশে তীব্র আতরের গন্ধকে অতিক্রম করে একটা বিশ্রী পচা গন্ধ নাকে আসে সুরেন্দ্রর, যা চারপাশের নিঝুম সুন্দর পরিবেশের সঙ্গে একদমই বেমানান। উত্তর দিকের জানালার পেছনে গভীর জঙ্গল। হয়তো সেই গভীর জঙ্গলেই কোনো বিড়াল ছাগল মরেছে, তাই এই দুর্গন্ধ আসছে ভেবে উত্তরের জানালাটা বন্ধ করে দেয় সুরেন্দ্র। কিন্তু জানালা বন্ধ করলে গন্ধ চলে যাওয়ার বদলে যেন আরো তীব্র হয়ে ওঠে। নিশ্চুপ হয়ে বসে রয়েছে মালতী। গন্ধ উপেক্ষা করে মালতীকে স্পর্শ করে ওর মাথার ঘোমটাখানা মুখ থেকে সরালো সুরেন্দ্র। কি অপূর্ব লাগছে মালতীকে, ঠিক যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। এমন রূপের ঘন ঘটায় যে কোনো পুরুষই নিজেকে নিখোঁজ করে ফেলতে পারে অতি অনায়াসে। জানো, সবাই বলছে তুমি নাকি খুব ভাগ্যবতী, কিন্তু আমি মনে করি যে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। না হলে এমন সাক্ষাৎ মা লক্ষ্মী আমার ঘরে আসে? ওসব কথা বলতে নেই, আমার লজ্জা করে না বুঝি? হাসিতে মেতে ওঠে ওরা দুজন। হাসতে হাসতে সুরেন্দ্র হঠাৎ লক্ষ্য করল মালতীর ডান দিকের ঘাড়ে 3টি আঙুলের অস্পষ্ট দাগ। ছাপটা ঘাড় থেকে গলার কাছে এসে থেমেছে। বেশ অস্পষ্ট এই দাগ, তাই হয়তো সে এতদিনে লক্ষ্য করে উঠতে পারেনি এই দাগ। কৌতূহলবশত সুরেন্দ্র মালতীকে জিজ্ঞাসা করে, তোমার গলায় ওই দাগটা কিসের? সে বহুদিন আগের ঘটনা। আমার যখন বয়স 25 বছর, তখন আমার সাথে একটা ছেলের পরিচয় হয়। জানো, প্রথমে দুজন খুব ভালো বন্ধু ছিলাম, একসাথে গল্প করতাম, অনেক সময় কাটাতাম। তারপর সেই বন্ধুত্ব কবে যে ভালোবাসায় পরিণত হয়ে যায় টেরই পেলাম না। তারপর হঠাৎ একদিন ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। রাতে আমার সঙ্গে আরও একটা ব্যাপার ঘটে। ওই দিন রাতটা আমরা একসাথে কাটিয়ে নিয়েছিলাম। কিন্তু জানো, আমি প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, প্রথমটায় বাধা দিয়েছিলাম। কিন্তু আমাকে বোঝায় ও আমাকে বিয়ে করবেই, প্রতিশ্রুতি দিয়েছিল, তাই আমি পরে রাজি হয়ে গিয়েছিলাম। তারপর থেকে রোজ রাতে আমরা এক হতাম। ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার এই স্বপ্নের উপর একদিন বাজ পড়ল। হঠাৎ করে একটা মেয়েকেও ভালোবেসে ফেলে আর আমাকে বিয়ের জন্য না করে দেয়। তখন আমার বয়স 30 হবে। তোমাদেরই গ্রামের মতো আমাদের গ্রামেও একটা নিয়ম ছিল, বিয়ের আগে যদি ওই মেয়ের কোনো ছেলের সাথে সম্পর্ক থাকে আর তাকে যদি পরে বিয়ে না করে, তাহলে তাকে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়। আর আমার সঙ্গেও ঠিক তেমনই হয়েছিল। গ্রামের লোকেরা আমাকে এবং আমার বাবা মাকে জলে ডুবিয়ে জ্যান্ত মেরে ফেলেছিল। কথাটা শোনা মাত্রই সুরেন্দ্রর শিবদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। পচা গন্ধটা এখন ঘরের মধ্যে তীব্র হয়ে উঠেছে। কে তুমি? এসব তুমি কি বলছো? মনে পড়ছে সুরেন্দ্র, আমি তোমার নিষ্ঠুর চক্রান্তে ফাঁসামে সেই মণিমালা। গ্রামের লোকেরা পরের দিন আমাদের লাশ তুলে ওই সামনের জঙ্গলে পুঁতে দিয়েছিল, কিন্তু তোমারই দাদু মন্ত্র দ্বারা আমাকে জাগিয়ে দিয়েছে। আমিও ঠিক এই দিনটার অপেক্ষাই করছিলাম, কবে আমি আমার প্রতিশোধ নেব। তাই রূপবতী হয়ে তোমার সামনে এসেছি, এবং আমি এটাও জানি তুমি আমার মতো অনেক মেয়েদের ব্যবহার করে তাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মেরে ফেলেছ। সুরেন্দ্র, আজ তোকে কে বাঁচাবে? আজ আমার হাতে তোর মৃত্যু হবে, আমার হাতে।